আসসালামু আলাইকুম দর্শক। গতকাল বাংলাদেশে যে বিপর্যয় নেমে এসেছিল, যাতে বাংলাদেশের একটি সম্পদ যার 16 ফাইট ছিল কালকে, অর্থাৎ সর্বশেষ যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণটি কালকে ছিল সর্বশেষ প্রশিক্ষণ। তার প্রশিক্ষণ ফ্লাইট, একক বিমান উড়ানোর যে 16 ফ্লাইট বলা হয় যাকে, সেটি ছিল গতকালকে, এবং কালকেই তিনি প্রাণ দিয়েছিলেন। এবং তার সাথে বাংলাদেশে প্রাণ হারিয়েছে, মুকুলেই ঝরে গেছে প্রায় এ পর্যন্ত বলা হচ্ছে শখানেক শিশু, এবং হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরো 200 এর মতো। আমি গতকালই এই বিপর্যয়ের প্রতিক্রিয়া বলেছিলাম যে এর দায় কার, কে নেবে এই দায়। নানা যাচাই বাছাই এবং পর্যালোচনা শেষে আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য, যে তারেক সিদ্দিকী দুর্নীতির মাধ্যমে বাহিনীতে, অর্থাৎ বিমান বাহিনীতে সংযোজন করেন এই লক্কর ঝক্কর বিমান। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু মানুষ হতাহত হওয়ার অত্যন্ত বেদনাদায়ক ঘটনায় বাকরুদ্ধ গোটা জাতি। বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করার ক্ষোভ ঝাড়ছেন বর্তমানে বহু জনতা। দেশের গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে পিছিয়ে রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করা হচ্ছে গত বছর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত যে তারেক আহমেদ সিদ্দিকী তাকে। হাসিনার এই আত্মীয়ের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বহু আগে থেকেই, কিন্তু ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউই। সংশ্লিষ্ট বিষয়ে অবগত রয়েছেন এমন সূত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন তারেক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা ক্রয়ে, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব রাখতেন এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আয়নাঘরের এই মাস্টার মাইন্ডের বিরুদ্ধে 1996 সালের পর মিগ 29 এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়েও দুদকে মামলা হয়েছিল, যেখানে শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকীও আসামি ছিলেন। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর সেই মামলাগুলো নিষ্পত্তি করে নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আর কন্টিনিউ হয়নি। এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক তারেক সহ মোট 19 জনের বিরুদ্ধে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, যেটা আমাদের সবাই এক নামেই চিনেন, এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, এই 3টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে প্রায় 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। পতিত স্বৈরাচার ভারতীয় দেবদাসরা পরিকল্পিতভাবে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রেখেছিল। পতনের 1 বছর পরেও তাদের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই। তাদের দুর্নীতির মাধ্যমে কেনা 1966 সালের চাইনিজ রেপ্লিকা বিমান, এই রেপ্লিকা বিমান দিয়ে আমরা এখনো পাইলটদের প্রশিক্ষণ দেব, প্রশ্ন তুলছেন বর্তমান নেটিজেনরা।
সমালোচকরা বলছেন এটাকে কেবল যান্ত্রিক ত্রুটি বলে পার পাবার সুযোগ নেই। এর পেছনে পতিত আওয়ামী লীগের অপর্যাপ্ত যে বাজেট প্রণয়ন এবং বরাদ্দ, দুর্নীতি, ভারতের ইচ্ছায় বাহিনীকে পিছিয়ে রাখার দুরভিসন্ধি সবকিছু রয়েছে এর মাঝে। ক্ষোভ জানিয়ে তারা আরো বলেন, বাংলাদেশের আকাশে এখনো উঠছে 70 দশকের প্লেন, যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অচল তো বটেই, প্রশিক্ষণেও অযোগ্য। বিশ্বের অনেক দেশ এসব বিমান 20-30 বছর আগেই রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ভাঙড়ি কারখানায় পাঠিয়ে দিয়ে নতুন করে বানানোর জন্য দিয়েছে। কিন্তু আমরা এখনো আমাদের প্রতিভাবান, অনুপ্রাণিত, উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন, নষ্ট প্লেন। এর নাম আত্মঘাতী অবহেলা। বিশেষজ্ঞরা আরো বলছেন, বাহিনীকে পিছিয়ে রাখার কারণে মেধাবী পাইলটরা এখন বিমান বাহিনীতে যোগ দিতে অনুৎসাহিত হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সময় নানা অজুহাতে অনেক পাইলট চুপিসারে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। অন্যদিকে একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা। তার মেধা, বছর বছর সময়, শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা এরা। আর দেশ বিরোধী আওয়ামী সরকার বাজেটের কারসাজি আর দুর্নীতির মাধ্যমে সেই মেধাবী প্রাণটা, জাতির সূর্য সন্তানের প্রাণটা ঝুঁকির মুখে ঠেলে দিয়ে গেছে। এই মৃত্যুর দায় অবশ্যই তাদের নিতে হবে। এর আগে গত বছরের 2024 সালের 9 মে একজন বীর পাইলট, স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান। উল্লেখ্য, তারিক আহমেদ, তার নাম নিব কিভাবে, তারিক সিদ্দিকীর যে হস্তক্ষেপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নির্মাণ কাজে এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানিকে অস্বাভাবিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয়েছিল, এতে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। থ্যালেস এলএএস ফ্রান্স এসএএস নামে একটি কোম্পানির রাডার বসানোর কাজ চলমান থাকলেও এরোনেস ইন্টারন্যাশনাল নাম যে স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে এবং এতে নিয়ম লঙ্ঘন করে G2G, সরকার থেকে সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে কার্যাদেশ দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে প্রায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এখানে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 13,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 21,000 কোটি টাকা করা হয় এবং পছন্দসই ঠিকাদারকে দিয়ে দ্বিতীয় পরবর্তী অর্থ সেগুলো আত্মসাৎ করা হয়েছিল। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক তারিক আহমেদ সিদ্দিকী এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে পৃথক পৃথক 4টি মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তারিক সিদ্দিকী 28,59,63,232 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার নামে থাকা 4টি ব্যাংক হিসাবে মোট 62 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সংগঠিত হয়েছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকী এবং 2 মেয়ে নুরিন তাসমিয়া ও বুশরা সিদ্দিকীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। এখন এই অভিযোগ এনে এই পরিবারের বিচার করবে, এদের টাকা পয়সা সরকার ক্রোপ করবে, কিংবা তাদের ফাঁসি ছাড়া বাকি সবকিছুই হতে পারে। হয়তো আবার কখনো রাজনৈতিক যন্ত্রের সহযোগিতায় তারা আবার স্বাভাবিক জীবনে ফিরেও আসবে বিচার টিচার শেষে। কিন্তু এই যে কয়েকদিন পর পর মেধাবী এক একটি পাইলট, এক একটি বৈমানিক
এক একটি ফ্লাইং লেফটেন্যান্ট এরা যে প্রাণ হারাচ্ছে লক্ষ্কর ঝক্কর বিমানে, এদের দায়, এদের ক্ষতিপূরণ কে দেবে? কিভাবে দেশ পুষিয়ে নেবে? বৃন্তেই ফুটে যাওয়া যে এই শতাধিক, আমি যারা মরে গেছে কেউ বলতেছে যে এটার মৃত্যুর সংখ্যা নিয়ে কারচুপি করা হচ্ছে। আমি কারচুপির কথা বলছি না, শুধু হাসপাতালে আর মরে যাওয়ার যেগুলো নিজেদের চোখে দেখা সেই বিষয়টি, অর্থাৎ শতাধিক যে বৃন্তেই ঝরে গেল, এ দায় কে নেবে? এ দায় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। এ দায় যারা এই লক্ষ্কর ঝক্কর বিমান কিনেছে, আওয়ামী লীগ এবং এই প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, এদের উপরেই বর্তাতে হবে। না হলে আমরা আমাদেরকে ক্ষমা করতে পারবো না। সত্যিকার অর্থেই কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।